আপনি কি জানেন একটা দেশ যেটা শুরু হয়েছিল কয়েকটা ছোট উপনিবেশ দিয়ে, আজ সেই দেশই পুরো পৃথিবীর ভাগ্য নির্ধারণ করে। একটা দেশ যেখানে একজন গরিব মানুষও স্বপ্ন দেখে প্রেসিডেন্ট হওয়ার। কিন্তু প্রশ্ন হলো, এই আমেরিকা কি সত্যিই স্বপ্নের দেশ? এই দেশের জন্ম হয়েছে যুদ্ধ, রক্ত আর বিদ্রোহের ভেতর দিয়ে। এক সময় ব্রিটিশদের গোলাম ছিল তারা, আর আজ পুরো বিশ্ব তাকিয়ে থাকে আমেরিকার দিকে। আজকের এই ভিডিওতে জানব আমেরিকার জন্ম, উত্থান আর সেই সব অজানা গল্প যেগুলো ইতিহাসের পাতায় লেখা হয়নি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমেরিকার গল্প মানেই পৃথিবীর গল্প। পৃথিবীর বহু দেশ নিয়ে এই চ্যানেলে ভিডিও তৈরি করা আছে, তাই অবশ্যই এই চ্যানেলটি ঘুরে দেখুন। আমেরিকা যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। এই দেশটি মূলত তিনটি ভৌগোলিক অংশ নিয়ে গঠিত: এক মূল ভূখণ্ড, দুই আলাস্কা এবং তিন হাওয়াই দ্বীপপুঞ্জ। আমেরিকার পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, আর পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর। দুটি মহাসাগরের মাঝখানে অবস্থানের কারণে আমেরিকা পেয়েছে শক্তিশালী নৌবাণিজ্য ও প্রাকৃতিক নিরাপত্তা। উত্তরে রয়েছে কানাডা আর দক্ষিণে মেক্সিকো। দক্ষিণ পূর্বে আছে মেক্সিকো উপসাগর, যা বাণিজ্য ও তেল সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ব আমেরিকায় রয়েছে অ্যাপেলেচেইন পর্বতমালা। এই পাহাড়গুলো তুলনামূলক কম উঁচু এবং চাষাবাদের জন্য উপযোগী ভূমি তৈরি করেছে। দেশের মাঝখানে বিস্তৃত গ্রেট প্লেইনস, বিশাল সমতল অঞ্চল। এখানে আমেরিকার সবচেয়ে বেশি গম, ভুট্টা ও শস্য উৎপাদন হয়। এই অঞ্চলকে বলা হয় আমেরিকার খাদ্য ভাণ্ডার। পশ্চিম দিকে রয়েছে বিশাল রকি মাউন্টেন্স। এই পাহাড়ি অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ এবং আবহাওয়ার উপর বড় প্রভাব ফেলে। আরও পশ্চিমে রয়েছে মরুভূমি অঞ্চল মোজাভে সোনোরান। এখানেই অবস্থিত বিশ্বের বিখ্যাত ডেথ ভ্যালি। এটি উত্তর আমেরিকার সবচেয়ে উষ্ণ স্থান। আমেরিকার নদীগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মিসিসিপি এবং মিসিসৌরি নদী ব্যবস্থা। এই নদীগুলো দেশের অভ্যন্তরীণ পরিবহন ও কৃষিতে বিপ্লব এনেছে। উত্তরে অবস্থিত গ্রেট লেকস বিশ্বের সবচেয়ে বড় স্বাদুপানির হ্রদ ব্যবস্থা। এগুলো শিল্প, পরিবহন ও পানির প্রধান উৎস। আলাস্কা বরফাচ্ছন্ন ও পাহাড়ি অঞ্চল। এখানে রয়েছে তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার। এবং হাওয়াই আগ্নেয় দ্বীপপুঞ্জ, যা প্রশান্ত মহাসাগরে আমেরিকার কৌশলগত অবস্থান নিশ্চিত করে। আমেরিকার জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময়। বরফাচ্ছন্ন তন্দ্রা থেকে শুরু করে উষ্ণ মরুভূমি, আর্দ্র বন থেকে গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ, সবই এক দেশের ভেতরে। এই বৈচিত্র্যময় ভূগোলই আমেরিকাকে দিয়েছে কৃষি, শিল্প, বাণিজ্য ও সামরিক শক্তির এক অনন্য সুবিধা। আমেরিকা যুক্তরাষ্ট্রের জনগণকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় জনসংখ্যা। এখানে বসবাসকারী প্রায় সবাই কোনো না কোনোভাবে অভিবাসী বংশোদ্ভূত। সবচেয়ে প্রাচীন অভিবাসী ছিলেন নেটিভ আমেরিকানস বা আদিবাসীরা। ইউরোপীয়দের আগমনের আগে তারাই পুরো আমেরিকায় বসবাস করতেন। 1700 ও 1800 শতকে ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ আমেরিকায় আসে। এরপর আফ্রিকা থেকে জোরপূর্বক আনা হয় দাসদের, যারা আজকের আফ্রিকান আমেরিকানস জনগোষ্ঠীর ভিত্তি। পরবর্তীতে ল্যাটিন আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকেও কোটি কোটি মানুষ নতুন জীবনের আশায় আমেরিকায় পাড়ি জমায়।
আজকের আমেরিকান জনগোষ্ঠীর মধ্যে রয়েছে হোয়াইট আমেরিকানস, আফ্রিকান আমেরিকানস, হিস্প্যানিক বা ল্যাটিনো, এশিয়ান আমেরিকানস এবং নেটিভ আমেরিকানস এবং আরও বহু জাতিগত পরিচয়। ভাষার ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য। যদিও ইংরেজি সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, তবে স্প্যানিশ দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা। এছাড়া চাইনিজ, আরবি, হিন্দি, বাংলাসহ শতাধিক ভাষার ব্যবহার দেখা যায়। ধর্মীয় দিক থেকেও আমেরিকা অত্যন্ত বহুমুখী। খ্রিস্টান ধর্ম সবচেয়ে বেশি অনুসৃত হলেও ইসলাম, ইহুদি, হিন্দু, বৌদ্ধ এবং ধর্মহীন জনগোষ্ঠীও এখানে স্বাধীনভাবে বসবাস করে। আমেরিকার জনগণের বড় বৈশিষ্ট্য হল ব্যক্তি স্বাধীনতা ও আইনের প্রতি শ্রদ্ধা। মানুষ নিজস্ব মত, পেশা ও জীবনধারা নিজেই বেছে নিতে পারে। এই বৈচিত্র্য থেকেই জন্ম নিয়েছে আমেরিকার সংস্কৃতি, হলিউড, জ্যাজ, হিপ হপ, ফাস্ট ফুড, টেকনোলজি ও উদ্ভাবন। তবে এই বৈচিত্র্যের সঙ্গে রয়েছে চ্যালেঞ্জও: বর্ণবাদ, অভিবাসন, বিতর্ক, সামাজিক বৈষম্য। তবুও আমেরিকার শক্তি এখানেই, ভিন্ন মানুষ কিন্তু এক দেশ। ১৬০৭ সাল ভার্জিনিয়ার জেমসটাউনে ব্রিটিশরা স্থাপন করল প্রথম স্থায়ী উপনিবেশ। এরপর ধীরে ধীরে আমেরিকার পূর্ব উপকূলে গড়ে উঠল ১৩টি ব্রিটিশ উপনিবেশ। শুরুতে ব্রিটিশ শাসন খুব কড়া ছিল না। উপনিবেশবাসীরা নিজেদের মতো করে ব্যবসা করত, চাষাবাদ করত। কিন্তু সময়ের সাথে সাথে ব্রিটেন বুঝতে পারল আমেরিকা হতে পারে বিশাল অর্থনৈতিক খনি। ব্রিটিশ সরকার চালু করল মার্কান্টিলিজম, মানে আমেরিকা কাঁচামাল দেবে আর ব্রিটেন তৈরি পণ্য বিক্রি করবে। লাভ যাবে শুধু ব্রিটেনে। ১৭৬৫ সালে এলো স্ট্যাম্প অ্যাক্ট, কাগজ, দলিল, পত্রিকা সব কিছুর ওপর কর। এরপর টাউনসেন্ড অ্যাক্ট, টি অ্যাক্ট। কিন্তু সমস্যা একটাই, এই কর আরোপে আমেরিকানদের কোনো প্রতিনিধি ছিল না। তখনই জন্ম নেয় বিখ্যাত স্লোগান নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। ১৭৭০ সালে ঘটে বস্টন মাস্যাকারে। ব্রিটিশ সৈন্যদের গুলিতে মারা যায় সাধারণ মানুষ। রাগ আর ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো উপনিবেশে। ১৭৭৩ সালে এক ঐতিহাসিক ঘটনা: বস্টন টি পার্টি রাতে ছদ্মবেশে কিছু আমেরিকান ব্রিটিশ জাহাজের সব চা সাগরে ফেলে দেয়। এক কাপ চা হয়ে ওঠে বিপ্লবের প্রতীক। ব্রিটিশ সরকার আরও কঠোর আইন জারি করে, যা পরিচিত হয় ইনট্রোবেল অ্যাক্ট নামে। কিন্তু এতে আগুন আরও ছড়ায়। ১৭৭৫ সালে শুরু হয় আমেরিকান বিপ্লবী যুদ্ধ। জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে উপনিবেশবাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরে। অবশেষে ৪ জুলাই ১৭৭৬ সালে ঘোষণা করা হয় ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স। আমেরিকা নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে। দীর্ঘ যুদ্ধের পর ১৭৮৩ সালে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা স্বীকার করে নেয়। ১৭০০ শতকের শুরুতে ইউরোপীয় উপনিবেশকারীরা আমেরিকায় নিয়ে আসে আফ্রিকান দাসদের। তাদের জোর করে ধরে আনা হতো আফ্রিকা থেকে। ভয়ঙ্কর সমুদ্রযাত্রায়, যা পরিচিত ছিল মিডল প্যাসেজ নামে, দাসদের বিক্রি করা হতো নিলামে। পুরুষ, নারী, এমনকি শিশুরাও ছিল সেই বাজারে। তাদের কাজ ছিল তুলা চাষ, তামাক ক্ষেত, আখের বাগান। কঠোর পরিশ্রম, বিনিময়ে কোনো মজুরি নেই। আইনের চোখে তারা ছিল সম্পত্তি, মানুষ নয়। পালানোর চেষ্টা করলে শাস্তি ছিল নির্মম। পরিবার ভেঙে দেওয়া হতো, মা বাবার কাছ থেকে সন্তান কেড়ে নেওয়া ছিল সাধারণ ঘটনা। ১৭৭৬ সালে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করলেও দাসপ্রথা তখনও চলমান ছিল। উত্তর ও দক্ষিণ আমেরিকার রাজ্যগুলোর মধ্যে
এই বিষয়টি নিয়ে বাড়তে থাকে বিভেদ। এই বিভেদ থেকেই 1861 সালে শুরু হয় আমেরিকান গৃহযুদ্ধ। 4 বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর 1865 সালে দাসপ্রথা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় 13তম সংশোধনীর মাধ্যমে। কিন্তু দাসপ্রথার অবসান মানেই বৈষম্যের শেষ নয়। এর ছায়া আজও রয়ে গেছে সমাজ, রাজনীতি আর অর্থনীতির গভীরে। আমেরিকার অর্থনীতির শিকড় গড়ে ওঠে কৃষি, দাসশ্রম আর উপনিবেশিক বাণিজ্যের ওপর। তুলা, তামাক আর আখ, এই 3টি পণ্যের মাধ্যমে দক্ষিণাঞ্চল দ্রুত অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। 19 শতকে শুরু হয় শিল্প বিপ্লব। রেল লাইন, কারখানা আর নতুন প্রযুক্তি আমেরিকাকে নিয়ে যায় শিল্পজাত শক্তির দিকে। এই সময়ে জন্ম নেয় বড় বড় কর্পোরেশন। 20 শতকে 2টি বিশ্বযুদ্ধ আমেরিকাকে করে তোলে বৈশ্বিক অর্থনৈতিক কেন্দ্র। ইউরোপ যখন ধ্বংসস্তূপ, তখন আমেরিকা হয়ে ওঠে বিশ্বের কারখানা ও ব্যাংকার। 1944 সালে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে ডলার হয়ে ওঠে বৈশ্বিক রিজার্ভ মুদ্রা। বিশ্বের তেল, স্বর্ণ আর বাণিজ্যের বড় অংশ ডলারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আজ আমেরিকার অর্থনীতি দাঁড়িয়ে আছে প্রযুক্তি, ফাইন্যান্স, সামরিক শিল্প আর ভোক্তা বাজারের ওপর। অ্যাপেল, গুগল, অ্যামাজন, টেসলা, এই নামগুলো শুধু কোম্পানি নয়, এগুলো অর্থনৈতিক ক্ষমতার প্রতীক। কিন্তু এই শক্তির ভেতরেও আছে সংকট, ঋণ, মূল্যস্ফীতি, ধনী গরিব বৈষম্য। তবুও একটা সত্য অস্বীকার করা যায় না, আমেরিকার অর্থনীতি মানেই বিশ্ব অর্থনীতির দিক নির্দেশক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংসস্তূপের ভেতর থেকে যখন পৃথিবী উঠে দাঁড়াতে শিখছে, ঠিক তখনই আমেরিকা বুঝে ফেলে যুদ্ধে শুধু বন্দুকই শক্তি নয়, অর্থনীতি আর সামরিক আধিপত্যই আসল অস্ত্র। আর সেই অস্ত্র দিয়েই শুরু হয় এক দীর্ঘ, নীরব যুদ্ধ। যেখানে কামান ব্যর্থ, সেখানে আমেরিকান ডলার সফল। বিশ্বের প্রায় সব দেশ যখন নিজেদের মুদ্রাকে টিকিয়ে রাখতে হিমশিম খায়, তখন আমেরিকার ডলার হয়ে ওঠে আন্তর্জাতিক লেনদেনের ভাষা। তেল কেনাবেচা থেকে শুরু করে আন্তর্জাতিক ঋণ, সবখানেই ডলারের ছায়া। কোনো দেশ যদি ডলারের বাইরে যেতে চায়, তাকে মনে করিয়ে দেওয়া হয়, তোমার ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে, তোমার বাণিজ্য থেমে যেতে পারে। নিষেধাজ্ঞা, এই শব্দটা শুনতে শান্ত, কিন্তু এর আঘাত নীরব ঘাতকের মতো। ইরান, ভেনেজুয়েলা, কিউবা, এক একটি দেশ যেন অর্থনৈতিক পরীক্ষাগার, যেখানে প্রমাণ করা হয় ডলার না থাকলে কোনো রাষ্ট্রই শ্বাস নিতে পারে না। আমেরিকার বিমানবাহী রণতরীগুলো শুধু যুদ্ধের জন্য নয়, ওগুলো বার্তা বহন করে। একটি রণতরী কোনো সমুদ্রে প্রবেশ করলেই প্রতিবেশী দেশগুলো বুঝে যায় কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। বিশ্বের শতাধিক দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। এ যেন দাবা বোর্ডে আগে থেকেই সাজানো গুটি। কখনো সন্ত্রাসবাদের নামে, কখনো গণতন্ত্র রক্ষার অজুহাতে একটি দেশ আক্রমণ করা হয়, আর পরে পাওয়া যায় শুধু ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা। ইরাকের তেল, আফগানিস্তানের ভূগোল, লিবিয়ার পতন, সব গল্পের পেছনে একটি মিল আছে, সামরিক শক্তি আগে, প্রশ্ন পড়ে। যখন অর্থনীতি আর সামরিক শক্তি একসাথে কাজ করে, তখন যুদ্ধের প্রয়োজন পড়ে না। প্রথমে নিষেধাজ্ঞা, তারপর অভ্যন্তরীণ অস্থিরতা, তারপর গণতন্ত্র প্রতিষ্ঠার ডাক। একটি দেশের সরকার দুর্বল হলে তার সম্পদ সস্তা হয়ে যায়, আর তখনই আসে বহুজাতিক কোম্পানির ঢল। রাষ্ট্র ভাঙে না, কিন্তু তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হারিয়ে যায়। এটাই আধুনিক সাম্রাজ্যবাদ, নামহীন, পতাকাহীন, কিন্তু ভয়ঙ্কর কার্যকর। কারণ ভয় শুধু বোমায় নয়,
ভয় বাজারে, ব্যাংকে, বিনিয়োগে। যে দেশ কথা বলে বেশি তার ঋণ বন্ধ হয়। যে দেশ প্রশ্ন তোলে তার মুদ্রা পড়ে যায়। বিশ্ব জানে, কিন্তু বিশ্ব চুপ থাকে। কারণ এই ছুরি শুধু ঘোরে না, এটি চকচক করে, আর সবাই জানে পরের কাঁটাটি কার হতে পারে। আমেরিকা একা দোষী নয়, কিন্তু সে খেলাটা সবচেয়ে ভালো জানে। যেখানে যুদ্ধ নেই সেখানেও আধিপত্য কায়েম করা যায়, অর্থনীতি দিয়ে, সামরিক শক্তির ভয় দেখিয়ে। এই যুগে সাম্রাজ্য দখল হয় না মানচিত্রে, দখল হয় নীতি, বাজার আর ভবিষ্যৎ। আর সেই দখলের মাঝখানে দাঁড়িয়ে বিশ্ব আজও অনুভব করে একটি অদৃশ্য ছুরি, যা ধীরে ধীরে ঘুরছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও বহু ভিডিও এই চ্যানেলে রয়েছে, সেগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘুরে দেখবেন।